আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ড অরবিট। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণ এবং গাণিতিক ব্যাখ্যা। স্টুডেন্ট আমাকে প্রায় প্রশ্ন করে যে স্যার, আমরা নিউটনের প্রথম সূত্র, জড়তার বিষয়, এগুলো মোটামুটি বুঝতে পারি। তারপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাও আমাদের তেমন কোনো প্রবলেম হয় না। কিন্তু দ্বিতীয় সূত্রটা একটু বড় হওয়ার কারণে আমাদের এই সূত্রটা বুঝতে এবং প্রতিপাদন করতে এবং এই সূত্রটা কোত্থেকে কীভাবে আসে এটা বুঝতে আমাদের একটু প্রবলেম হয়। তো আজকের পর ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্র সংক্রান্ত যত ধরনের কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। দেখো, নিউটন সাহেব যে দ্বিতীয় সূত্রটি দিয়েছেন, এই দ্বিতীয় সূত্রটি ছিল এমন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। আমি আবার বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও ঘটে সেদিকে। চলো ব্যাখ্যা শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের এখানে কয়েকটা টার্ম আসছে। প্রথমে আসছে হচ্ছে ভরবেগ, এরপর আসছে দেখো পরিবর্তনের হার, এরপর আসছে হচ্ছে বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন। এতটুকুই আমাদের আসছে। তাহলে দেখো, প্রথমে আমাদের দেখো ভরবেগ কথাটা আসছে, ভরবেগ, এবং এরপর আসছে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা চলো শুরু করি। আগে আমাদের দেখি যে ভরবেগটা কি। ভরবেগ হচ্ছে, দেখো, কোনো একটি বস্তুর বা কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর ভর যদি হয় মনে করো এম, এবং এই বস্তুটার বেগটা যদি হয় হচ্ছে ভি, তাহলে আমরা ভরবেগকে বলতে পারি এমভি। ঠিক আছে? তাহলে কোনো একটি বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলছি আমরা? ভরবেগ। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই নিউটনের সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করতে আমরা কি কি ধরে নিই বা কি কি পার্সপেক্টিভ থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করি। আচ্ছা, প্রথমে দেখো, আমরা মনে করি আমরা বা যে কোনো একটা বস্তুর ভরকে আমরা ধরে দিচ্ছি হচ্ছে এম। ঠিক আছে? আমি এখানে লিখছি, দেখো, মনে করি কোনো একটি বস্তুর ভর এম এবং এই বস্তুটা শুরুতে যে বেগটা ছিল, শুরুতে যে বেগ থেকে আমরা সবাই জানি, দ্বিতীয় মানে তোমাদের হচ্ছে গতির অধ্যায় থেকে তোমরা সবাই জানো যে শুরুতে বস্তুর যে বেগ থাকে সেই বেগটা হচ্ছে আদিবেগ। তাহলে এই বস্তুটার যে বেগ ছিল সেটা আদিবেগ, আদিবেগকে আমরা ইউ হিসাবে ধরছি, ইউ। এবং বস্তুটা চলতে চলতে শেষে যেই বেগটা অর্জন করে সেই বেগটাকে আমরা ধরছি হচ্ছে ভি। তাহলে কোনো একটা বস্তুর ভর ধরছি এম, বস্তুটার আদি বেগ ধরছি ইউ, এবং বস্তুটির শেষ বেগ ধরছি হচ্ছে ভি। এবার দেখো, তাহলে তুমি একটা জিনিস দেখো, তোমরা দেখো, যদি বস্তুটার ভর যদি হয় এম এবং আদি বেগ যদি হয় ইউ, তাহলে আমরা ভরবেগ কি জানি? ভরবেগ হচ্ছে কোনো একটি বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় হচ্ছে ভরবেগ। তাহলে বস্তুটার আদি ভর যদি এম হয় এবং আদি বেগ যদি ইউ হয়, তাহলে আদি ভরবেগ কী হবে বলো তো? হ্যাঁ, আদি ভরবেগ হবে হচ্ছে এম ইন্টু ইউ, অর্থাৎ এম ইউ। একইভাবে বস্তুটার যদি শেষ বেগ হয় ভি, তাহলে বস্তুটার শেষ ভরবেগ হবে এম ইন্টু ভি, অর্থাৎ এম ভি। এখন একটা জিনিস মনে রাখবা, পদার্থবিজ্ঞান বা যে কোনো জায়গায় আমরা যখন পরিবর্তনের হিসাব করি, যখন আমাদের পরিবর্তন কথাটি আসে, পরিবর্তনের ক্ষেত্রে আমরা সবসময় শেষ থেকে প্রথমটা বিয়োগ করি। ঠিক আছে? শেষ থেকে আমরা সবসময় প্রথমটি বিয়োগ করি। তাহলে এখানে শেষ ভরবেগ কোনটা বলতো? শেষ ভরবেগ হচ্ছে এম ভি, এবং আদি ভরবেগ বা শুরুতে যে ভরবেগটা ছিল সেটা কি বলতো? এম ইন্টু ইউ। তাহলে পরিবর্তন হবে, পরিবর্তনকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এখানে আমরা যেহেতু ভরবেগের পরিবর্তন হিসাব করতেছি, তাহলে ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এবং যখন পরিবর্তন কথাটি আসবে, পরিবর্তন আমরা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা। এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা, সংক্ষেপে আমরা ডেল বলে থাকি, ডেল। সংক্ষেপে আমরা ডেল বলে থাকি। এটা পরিবর্তন যখন আসে তখন পরিবর্তন ব্যবহার করতে বা পরিবর্তন তোমার প্রকাশ করতে ডেল চিহ্নটা ব্যবহার করা হয়, ডিইএল, ডেল। তাহলে দেখো, ভরবেগের পরিবর্তন ডেল্টা পি অথবা ডেল পি সমান আমরা দেখছি শেষ থেকে আদিটা বিয়োগ করছে। শেষ ভরবেগ হচ্ছে পি টু এবং আদি ভরবেগ হচ্ছে পি ওয়ান। তাহলে ভরবেগের পরিবর্তন হবে হচ্ছে শেষেরটা যেটা ছিল এম ভি এবং প্রথমে যেটা ছিল বা শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে এম ইন্টু ইউ। এখন কথা হচ্ছে, স্যার, এখানে বেগের পরিবর্তন তো বুঝলাম যে বেগ আগে শেষ বেগটা ছিল ভি এবং আদি বেগটা ছিল ইউ, কিন্তু ভরের কোনো পরিবর্তন হলো না কেন? কারণ তোমরা সবাই জানো
আমরা ছোটবেলায় পড়ে আসছি যে ভরের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ হচ্ছে ভরের সাথে অভিকর্ষ ত্বরণের কোনো সম্পর্ক নেই। এই কারণে ভরের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধুমাত্র ওজনের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম? ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইন্টু ইউ। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমাদের সূত্রটা কি ছিল। আমরা আবার সূত্রটা যাই। সূত্রটা ছিল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা পাইছি, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার। হার কথাটা কি? হার কি মনে রাখবা? দেখো, আমরা মনে রাখবো যে পদার্থবিজ্ঞানে হার কথাটি দেখলেই তাকে আমরা সময় দ্বারা ভাগ করব, সময় দিয়ে ভাগ করব। যেখানেই দেখবো হার সেখানেই আনবো সময়, যেখানে দেখবো হার সেখানে আনবো কি বলতো? সেখানে আনবো হচ্ছে সময়। তাহলে যদি তোমাকে বলে যে সরণের হার, তাহলে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে সরণের হার হচ্ছে হবে এস বাই টি। যদি বলে বেগের পরিবর্তনের হার, তাহলে শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ হচ্ছে ইউ। তাহলে পরিবর্তনের হার যেহেতু, তাহলে শেষ থেকে আদি বেগ করলে পরিবর্তনের যেখানে আমরা হার দেখবো সেখানে কি আনবো বলতো? সময়। তাহলে এখানে আসবে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে পদার্থবিজ্ঞানে যেখানে দেখবো হার সেখানে দেখবো কি? সেখানে আনবো কি? সময়। তাহলে এখানে বলছে তোমাদের, এখানে দেখো আমরা সরণের হারকে আমরা এস বাই টি লিখছি, বেগের পরিবর্তনের হারকে আমরা লিখছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবার দেখো তাহলে আমরা কি দেখছি যে যেখানে এখানে সূত্রটা ছিল ভরবেগের পরিবর্তনের হার, তাহলে আমাদের কোনটা আনতে হবে বলো তো? হ্যাঁ, এখানে যেহেতু বলছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করব। আমি আবার বলছি, দেখো পদার্থবিজ্ঞানে যেখানেই দেখবো হার সেখানে আনবো সময়। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হারের কথা বলছে, তাহলে আমরা প্রথমে ভরবেগের পরিবর্তন দেখছি ডেল্টা পি, এবং সময়কে আমরা নিচ্ছি হচ্ছে টি, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো ভরবেগের পরিবর্তন আমরা একটু আগে পেয়েছি কি বলতো? ভরবেগের পরিবর্তন পেয়েছি এম ভি মাইনাস এম ইন্টু ইউ। তাহলে পরিবর্তনের হার কি হবে? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এবার আমরা নিউটনের সূত্রটা আবার চলে যাই। দেখো নিউটনের সূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও ঘটে সেদিকে। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার কি পেয়েছি বলতো? ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি আমরা এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে সূত্র মতে দেখো বলছে যে, মনে করো ধরো এটা একটা বস্তু, এবং এই বস্তুর উপর আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি। তাহলে ডান দিকে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে নিউটনের সূত্র মতে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মনে করো এই বস্তুটার বস্তুটার ভর ছিল ভি এম, আদি বেগ ছিল ইউ, এবং শেষ বেগ ছিল হচ্ছে ভি। তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, এবং ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে সূত্র মতে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, এই চিহ্নটার নাম হচ্ছে সমানুপাতিক। তাহলে দেখো নিউটন সাহেব যেটা বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো আমরা প্রযুক্ত বল সমানুপাতিক লিখছি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রযুক্ত বল, আমরা বলকে কি দ্বারা প্রকাশ করি? ফোর্স বা বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখানে লিখছি এফ সমানুপাতিক ডেল টি, ডেল পি ডিভাইডেড বাই টি। ডেল পি মানে আমরা আবার কি জানি? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে নিউটন সাহেব যেটা বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে দেখো এখানে আমরা ভরবেগের পরিবর্তনের হার ডেল পি ডিভাইডেড বাই টি, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো এই দুইটা জায়গা থেকে, এই জায়গা থেকে তোমরা যদি এম কমন নাও, তাহলে দেখো তো কি আসে? এখানেও এম ইন্টু ভি, এম ইন্টু ইউ। তাহলে যদি এখান থেকে এম কমন নাও, তাহলে হবে ভি মাইনাস ইউ, আর নিচে ছিল টি, টিটা আমরা নিচে লিখলাম। এখন দেখো গতির সূত্র থেকে আমরা শিখছি যে ত্বরণ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ত্বরণ। এবং ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? অ্যাক্সেলারেশন। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে এফ সমানুপাতিক আমরা লিখলাম এফ সমানুপাতিক এম ইন্টু এ। এখন তোমরা সবাই জানো যে আমরা যখন একটা সমানুপাতিক চিহ্ন তুলে দিই তখন আমরা আনি একটা কি বলতো? ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক হিসাবে আমরা আনছি হচ্ছে কে। এখন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে শূন্য মাধ্যমে কে এর মান সবসময় 1 হয়। শূন্য মাধ্যমে সবসময় কে এর মান কত হয় বলতো? 1। তাহলে যদি আমরা এফ সমান এখানে যদি 1 দিয়ে কে গুণ করি, তাহলে 1 ইন্টু এম এ 1 এর সাথে যা গুণ করা হয় তাই হয়, অর্থাৎ এফ সমান
এম ইন্টু এ, এটাই হচ্ছে তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। তো এটা নিয়ে আমার স্টুডেন্টরা অনেক প্রশ্ন করে যে স্যার এই সূত্রটা আমি ঠিকমতো বুঝতে পারি না। তো আজকের পর আমার মনে হয় এই বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। দেখো জাস্ট এবার নিউটন সাহেব কী বলছিল যে ভরবেগের পরিবর্তন, বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। দেখো আমরা বলটা প্রয়োগ করেছি ডান দিকে, এবং ডান দিকে বল প্রয়োগ করার ফলে দেখো এখানে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। ত্বরণ সৃষ্টি হলে আমরা কি জানি, ত্বরণ মানে প্রতি সময়ে বস্তুর অসমবেগের পরিবর্তনের হার। তার মানে কি বস্তুটার বেগ এখান থেকে পরিবর্তন হবে এবং বস্তুটা এখান থেকে ডান দিকে মুভ করবে বা ডান দিকে যাবে। ঠিক আছে, এটাই বলছেন নিউটন সাহেব যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় আমরা দেখছি যে বল প্রয়োগ করলে একটা অতিরিক্ত জিনিস আসতেছে, সেটা হচ্ছে কি বলতো, ত্বরণ। এবং ত্বরণ একটা বস্তুকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ বস্তুটা ডান দিকে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। তো নেক্সট তোমরা কোন টপিকস নিয়ে বা তোমাদের কোনো প্রবলেম হয় বা তোমরা কোন বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।